ডিসেম্বরে কি নির্বাচন? সন্ত্রাসের কারণগুলো কি আসলে? কেন এই বৈষম্য বিরোধী আন্দোলন ধারাবাহিকভাবে চলমান ছিল, এটার প্রভাব থেকে কিন্তু দেশ এখনো বেরিয়ে আসতে পারছে না। আলোচনায় আসবে যে ভিসিকে সরিয়ে নিতে হবে। তার কর্মক্ষেত্র, কর্মসূচি, তার আন্দোলনের নেচার, দাবি আদায়ের সংগ্রাম, সেটা রাজনৈতিক আন্দোলনের মতো ছিল না। তারপরও কেন এই কুয়েট নিয়ে আমাদের এত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? ডিসেম্বরে নির্বাচন না করতে হলে কি কি করতে হবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যে বিষয়গুলো আপনারা ভাবছেন, সে বিষয়গুলো আপনারা জানতে চান দেশের রাজনীতিবিদদের কাছ থেকে, তা আমরা এই সংলাপে তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা আলোচনার শিরোনাম রেখেছি ডিসেম্বরেই কি নির্বাচন, কতটা প্রস্তুত রাজনৈতিক দল, এ বিষয়ে কথা বলবো এবং সাথে দেশের রাজনৈতিক অন্যান্য প্রেক্ষাপট নিয়েও কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন প্রিয় মুখ এবং যারা একই সাথে একই পার্লামেন্টেও যারা ছিলেন, এরকম দুজন সাবেক সংসদ সদস্য, একজন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। মিলন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। এবং একই সাথে আমার বাঁ পাশে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য ডক্টর হামিদুর রহমান আজাদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে আপনি শিক্ষার যে আসলে কোনো বয়স নেই সেটি দেখিয়ে আবারও প্রমাণ করলেন, আপনার এই যে পিএইচডি ডিগ্রিধারী হলেন ডক্টর হামিদুর রহমান আজাদ, এই জন্য অভিনন্দন জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেক ডক্টর আছে? না, সেটি আগে বলেছি। আমি প্রথমেই ডক্টর আনম এহসানুল হক মিলন, আপনাকে দিয়ে শুরু করি। আমরা জাতীয় রাজনীতির বিষয়ে যাওয়ার আগে একটু শিক্ষা নিয়েই কথা বলি। আপনাকে পেলে আসলে সবাই ভাবে যে শিক্ষা নিয়ে যেন কথা বলি আমরা। ধন্যবাদ। সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে কুয়েট নিয়ে সারা দেশে উত্তপ্ত হয়ে উঠেছে, শুধু খুলনাতেই না, আপনি জানেন সেটি। সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেখানে নেতৃত্ব দিচ্ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। কুয়েটের শিক্ষার্থীদের বহিষ্কার নিয়ে আজকে সেই 37 জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। তবুও ভিসির পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা। সেখানে আজকে শিক্ষা উপদেষ্টা সহ আরো নানাজন গিয়েছে। প্রশ্ন হচ্ছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিংবা নানাবিধ যদি সংকট তৈরি হয়, তাহলে এই যে বহিষ্কার কিংবা শাস্তিমূলক ব্যবস্থা, সেগুলো তো নেয়া শৃঙ্খলার স্বার্থী। তো সেটাকে কেন্দ্র করে এই যে আন্দোলন, অচলাবস্থা তৈরি হওয়া, এটিকে আসলে কিভাবে দেখেন এই রাজনীতিক যে প্রেক্ষাপটগুলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজাদ ভাইকে। দর্শক শ্রোতা, আপনি প্রথমেই যে প্রশ্নটি করেছিলেন ডিসেম্বরে কি নির্বাচন, সেটাকে রেলেভেন্সি কিন্তু আপনি এডুকেশন সেক্টরে এসে পেয়ে গেলেন। দেখুন, এডুকেশনে কেন এই বৈষম্য বিরোধী আন্দোলন, এই অভ্যুত্থানের পরে এই ধরনের আলোচনায় আসবে যে ভিসিকে সরিয়ে নিতে হবে। এটা কি সেই দিন যে ভিসিরা শেয়ার করেছিল অর্থনৈতিকভাবে টেন্ডার? এটা কি সেই দিন যে জাহাঙ্গীরনগরে শতবার্ষিকী উদযাপন করেছিল রেপের জন্য? এটা কি সেই দিন যে চাঁদাবাজি করছে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি? এটা তো সেই দিন নয়। তারপরও কেন এই কুয়েট নিয়ে আমাদের এত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? সেই জন্যই তো কিন্তু নির্বাচিত সরকারের দরকার। আজকে আমি দেখেছি শিক্ষা উপদেষ্টা গিয়েছেন, উনি চেষ্টা করেছিলেন সামাল দিতে, কিন্তু শেষ পর্যন্ত ওনাকে একটি কমিটি করে দিতে হয়েছে এটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আচ্ছা, এই সমস্ত বিষয়ে কমিটির এতটা প্রয়োজন নেই। তিনি তো তাৎক্ষণিকভাবে বিষয়টিকে সিদ্ধান্ত নিতে পারতেন এবং নিয়ে এটাকে সলিউশন করে দিতে পারতেন। এই যে একটা করার অধিকার, সক্ষমতা, এটা কিন্তু রাজনীতিবিদ এবং রাজনীতি সরকারের ভিতরেই থাকে, অন্য কারোর থাকে না। এখন শিক্ষার্থীরা বলছে আর শিক্ষকরা বলছে। আপনি যদি শিক্ষকদের কথা শুনুন, তাহলে শিক্ষকদের কথা বুঝতে হবে যে না, এই ভিসিকে অপসারণ করা যাবে না। আবার যদি শিক্ষার্থীদের কথা শুনুন, তাহলে তাদের কথা শুনলে বলতে হবে ভিসিকে অপসারণ করতে হবে। এই উইন উইন সিচুয়েশনে এই সেই জায়গাটি হচ্ছে রাজনৈতিক দক্ষতা, সক্ষমতা, যে এগুলিকে নিয়ন্ত্রণ করা। হাওয়ার শিক্ষার ব্যাপারে বলতে শুরু করেছেন আজকে। আমি একটু এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি, সেটি হচ্ছে যে এই উইন উইন সিচুয়েশনে যাতে আসলে সমাধান না হয়, সেজন্য কি পেছন দিক থেকে আবার কোনো রাজনৈতিক যারা কর্মী আছেন, আপনারা যারা রাজনীতি করেন, তাদের কি একটা রাজনীতি থাকে না? ওয়েল, আবার আমরা চলে আসছি আপনার ওই টাইটেল, ডিসেম্বরে কি নির্বাচন। এই জায়গাতেই যদি আমি শিক্ষার বাইরে গিয়ে আবার বলতে চাই, তাহলে হলো
যে ডিসেম্বরে নির্বাচন না করতে হলে কি কি করতে হবে আর করতে হলে কি কি করতে হবে। গভর্নমেন্ট যদি বিশেষ বিশেষ ক্ষেত্রে ফেইলিওর হতে থাকে, তাহলে অস্থিতিশীল পরিবেশ যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু নির্বাচন আদৌ সম্ভব নয়। আর গভর্নমেন্ট যদি এগুলিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারেন, সুস্থ পরিবেশ থাকে, তাহলে নির্বাচন করা সম্ভব হবে। এখন এই জায়গাটিতে কেউ কেউ চাচ্ছেন যে এই দেশটি একটি বিপজ্জনক অবস্থায় যাক। এই তো আজকে দেখতে পেয়েছেন কাশ্মীরে যে অবস্থাটি হয়েছে, ঠিক হঠাৎ করে এই অবস্থাটা হলেই পরে আমরা জানি ইন্ডিয়া পাকিস্তানকে তীর ছুড়বে, পাকিস্তান বলবে না আমরা এটাতে ইনভলভ নয়। কিন্তু আপনি যদি কিছুদিন আগে চলে যান, তাহলে দেখবেন যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন কাশ্মীরকে তাদের অধীনস্থ করার জন্য তাদের যে রিজনাল তাদের আলাদা শাসন ব্যবস্থা ছিল, সেটাতে কিন্তু মোদি তাদেরকে নিয়ে এসছে এবং তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসছে। এখন মোদিজি হয়তো চাচ্ছেন আরো বেশি কন্ট্রোল নেওয়ার জন্য। আমাদের এখানে যে কতগুলি ঘটনা ঘটেছে, ওই যে আমরা শুনেছি 30 কেজি বোমা পাওয়া গিয়েছে গোপালগঞ্জে, ফরিদপুরে পাওয়া গিয়েছে। আমরা দেখেছি মুফতি হান্নান বা শাইখ আব্দুর রহমানের সেই সমস্ত কাহিনী আমরা শুনেছি, আমরা ইসলাম ফোবিয়ার আমরা শুনেছি, আমরা জঙ্গি ঘটনা শুনেছি। এগুলো তো আমরা শুনতে শুনতে অভ্যস্ত। আমরা 21-এর গ্রেনেড হামলাও শুনেছি। কিন্তু এগুলির বেনিফিশিয়ারি কে? এই সমস্ত ঘটনা ঘটতে 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 17টি বছর ফেসিবাদ স্বৈরতন্ত্র কিভাবে আমাদের উপরে চেপে বসছিল। তাহলে প্রত্যেকটা পিছনেই একটা সূত্রপাত থাকে। এই সূত্রপাতগুলি কোথায় যায়? আমাদের পার্শ্ববর্তী সেভেন সিস্টার্স রয়েছে, আমাদের চিফ অ্যাডভাইজার একটি স্টেটমেন্ট। আমি যদি আপনাকে একটু থামাই, দুঃখিত, আমি একটু সেই সূত্রপাতের জায়গায় একটু হামিদুর রহমান আজাদের কাছ থেকে শুনে আসতে চাই। সেটি হচ্ছে যে এই যে হঠাৎ করেই আবার শিক্ষা অঙ্গনে উত্তপ্ত হতে শুরু করলো, ঢাকা কলেজ সিটি কলেজ এক মারামারি হচ্ছিল, আবার এই কুয়েট নিয়ে উত্তপ্ত, শুধু কুয়েটের মধ্যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হচ্ছে, সব জায়গায় একদম কলাপস হয়ে যাচ্ছিল। এর মধ্যে কি নির্বাচন আগানো পেছানোর নিয়ে বা স্থিতিশীল কিংবা অস্থিতিশীল করার কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন কিনা? আপনি ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে মিলন ভাই। শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, শিক্ষাঙ্গ সম্পর্কে ওনার অভিজ্ঞতা এবং প্রেজেন্ট কন্টেস্ট উনি তুলে ধরেছেন। শিক্ষাঙ্গনে এই যে সন্ত্রাস বিভিন্ন পর্বে বিভিন্নভাবে হয়েছে। সন্ত্রাসের কারণগুলো কি আসলে, এটা হলো চিহ্নিত করা 1 নম্বর কাজ, এবং তার রিমেডির জন্য পদক্ষেপ নেওয়াটা পরবর্তী স্টেপ। কিন্তু আমাদের দেশে দেখেন বিগত দিনের সরকারগুলো ম্যাক্সিমাম টাইম কিন্তু কর্তৃত্ববাদার স্বৈর শাসন কায়েম ছিল। তাদের লেজুর ভিত্তির সংগঠনগুলো অস্ত্র, কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছে, মেধা কিলিং হয়েছে, সেশন জট হয়েছে। এর ধারাবাহিকতায় কিন্তু দেশটা আজকের এই সময় পর্যন্ত চলে আসছে 24-এর 5ই আগস্ট পর্যন্ত। জুলাই বিপ্লবের আন্দোলনের ক্যারেক্টারটা একটু ভিন্ন, কিন্তু পূর্বের দীর্ঘদিনের যে আবর্জনা ধারাবাহিকভাবে চলমান ছিল, এটার প্রভাব থেকে কিন্তু দেশ এখনো বেরিয়ে আসতে পারছে না। কারণ হচ্ছে সংস্কার না হওয়ার কারণে এই যে সমস্ত ত্রুটি বিচ্যুতি সন্ত্রাসের কারণগুলো চিহ্নিত হয়ে যে প্রতিকার ব্যবস্থা নেয়া, এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব ছিল যখন যারা সরকার এসেছিলেন। মিলন ভাইরা যখন ছিলেন চেষ্টা করেছেন, উনি একটা ঐতিহাসিক কাজ করেছেন, যেটা জন্য ওনাকে এক বাক্যে সবাই চিনে, যে নকল বন্ধ করা। এটা একটা বড় সংস্কার, কিন্তু বড় পরিবর্তন। এরকম ছাত্র রাজনীতি এবং শিক্ষাঙ্গনে অনেক বিষয় আছে যেগুলো আসলে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। কুয়েট বলেন, ঢাকা কলেজ, সিটি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়েও যে তা দ্বারা ছড়িয়ে পড়ার বিষয়গুলো, এক একটা বিষয় এই জায়গা থেকে কিন্তু ধারাবাহিকতার প্রভাব মুক্ত আমরা এখন হইতে পারি না। সেকেন্ড থিং হচ্ছে, এখন সংস্কারের কাজটা শুরু হয়েছে। ঐক্যমত্য কমিশন যেটা অলরেডি বিএনপির সাথে 4 দফা মিটিং করেছে, আমরা লক্ষ্য করেছি। 26 তারিখ জামাতের সাথে শিডিউল আছে। তো ওনারা এই কাজগুলো উদ্যোগ নিয়েছেন। সেখানে মৌলিকভাবে 5টি কমিশনের কাজ চলছে।
সেখানে আমরা শিক্ষা কিন্তু নাই। আমরা দাবি করেছিলাম শিক্ষার জন্য একটা কমিশন হোক। সেই কমিশনটা যদি হতো তাহলে এই বিষয়গুলো আসতো। শিক্ষাঙ্গনে শিক্ষক রাজনীতির প্রভাব আছে, ছাত্র রাজনীতির যে লেজুর বৃত্তি আছে, আমাদের এডুকেশন সিস্টেমের বিষয় আছে। আপনি যে এডুকেশন সিস্টেমটা যদি আলোকিত মানুষ তৈরির কথাটা কাগজে কলমে থাকে, আপনি নৈতিক শিক্ষার যদি অনুপস্থিত থাকে, ইথিক্স মোরালিটি, আমাদের জেনারেশনের মধ্যে যে নৈতিক ভিত্তির উপর প্রতি শিক্ষা ব্যবস্থা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে অবশ্যই আমাদের প্রজন্মগুলো তার অপরাধ প্রবণ মানসিকতা, এই শিক্ষা থেকে যে উপাদানগুলো আছে সেটা দিয়েছে বেড়ে ওঠে। জি, আপনি লেজুর বৃত্তির কথা বলেছিলেন। জি, লেজুর বৃত্তি কি আসলে বের হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। ছাত্র রাজনীতির ইতিহাস যদি অনেক প্রাচীন সময় থেকে আমরা যদি দেখি, লেজুবৃত্তির রাজনীতিটা তখন একেবারে ছিল না তা না। রাজনৈতিক দলের অঙ্গ ছাত্র সংগঠন ছিল, জি, কিন্তু তার কর্মক্ষেত্র, কর্মসূচি, তার আন্দোলনের নেচার, দাবি আদায়ের সংগ্রাম, সেটা রাজনৈতিক আন্দোলনের মতো ছিল না। স্বাধীনোত্তর বাংলাদেশে কিন্তু এটা কলুষিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 মার্ডারের মধ্য দিয়েই ছাত্র রাজনীতিতে যে সন্ত্রাস শুরু হয়েছে, পরবর্তীকালে তো আরো ভয়াবহ রূপ রাখছে, বিশেষ করে স্বৈরাচারী এরশাদ শাসন আমলে। লেজুর বৃত্তির জন্য 1 নম্বরে রাজনীতি ঐক্যমত দরকার, জি, নিশ্চয়ই নিয়ে কমিটমেন্ট থাকতে হবে পলিটিক্যাল পার্টিগুলো, যে আমরা ছাত্রদেরকে পড়ালেখা, তাদের দাবি দেওয়াটা শিক্ষাঙ্গন কেন্দ্রিক অধিকার ভিত্তিক হইতে হবে। সেটার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে শিক্ষাঙ্গনে লেজুর ভিত্তিক রাজনীতি মুক্ত ছাত্রনীতি প্রবর্তন করা সম্ভব। আপনার কাছে কিন্তু এটা না হয়ে জি, 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 যেটা হচ্ছে রাজনৈতিক আন্দোলনের সহায়ক শক্তি, কোনো কোনো ক্ষেত্রে মূল শক্তি হিসেবে তারা কাজ করে। যেমন বিরোধী সরকারের আমলে ছাত্রলীগের সন্ত্রাসের ইতিহাস আপনি সামনে আনেন, ফুললি ছাত্রলীগের উপরে নির্ভরশীল। সর্বশেষ জুলাই আন্দোলনটা প্রতিহত করার জন্য ওবায়দুল কাদের সাহেব কি বলেছিলেন তখন? ছাত্রলীগই যথেষ্ট এদের আন্দোলন দমানোর জন্য। তাহলে এই জায়গা যদি রাজনীতিবিদরা, রাজনৈতিক দল যদি বেরিয়ে আসতে না পারে, তাহলে রেজুল ভিত্তিক রাজনীতি বেরিয়ে আসতে পারবে। ধন্যবাদ। মিলন ভাই, আপনার কাছে একটু ফিরি। এই আলোচনায় একটু যেতেই হচ্ছে, তা হচ্ছে শিক্ষায় কমিশন নেই, তার মানে কি শিক্ষার সংস্কার দরকার নেই? আপনি এর আগেও আমাদের স্টুডিওতেই বলেছিলেন, যেখানে বিএনপি বৃহৎ একটি দল, তারা শিক্ষায় কমিশন চেয়েছে, জামাত যদি শিক্ষায় কমিশন চেয়ে থাকে, তাহলে এটি এড়িয়ে কেন মানে যাচ্ছে? এটি সরকার এটির জায়গায় কমিশন করলো না কেন? আরেকটি বিষয় হচ্ছে, যখনই কোনো এই যে ডিসিশনগুলো, কুয়েটেরও যে ডিসিশন, সেটি তো ভিসি একা নেয়নি, নিশ্চয়ই তার একটা বডি ছিল। তো এক্ষেত্রে শুধু ভিসির উপর দায়ভার চাপে কেন? এক ভিসি গিয়ে তো আরেকজন আসবে, ভিসিকেই সরিয়ে দেওয়ার যে ব্যাপারটা, 5 আগস্টের পরবর্তী ভিসি আপনি যেমনটা বললেন, শুধুমাত্র তাহলে বাকি যারা, তারা কি বসে বসে এটি গুটি নাড়ছে কিনা এই বিষয়গুলো? হ্যাঁ, আমি তাকিয়েছিলাম আজাদ ভাইয়ের দিকে, কোন জায়গায় গিয়ে উনি শেষ করেন। উনি কিন্তু, আমি যা ভাবছি, যা আমি নোট করেছি, সেই জায়গায় উনি শেষ করলেন শিক্ষা কমিশন। দেখুন, সমস্যার জন্ম হচ্ছে। আপনি কুয়েট সম্পর্কে বললেন, ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে বিরোধের কথা বললেন। সেখানে একটি জায়গায় 20,000-এরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। সেখানে 7 কলেজ নিয়ে সমস্যা দেখেছেন, তিতুমির নিয়ে সমস্যা দেখেছেন, সকলে বিশ্ববিদ্যালয় করতে চায়, পলিটেকনিক নিয়ে সমস্যা দেখছেন, ক্রমান্বয়ে সমস্যা বেড়েই চলছে। ইটস লাইক এ স্নোবল, বাড়ছেই বাড়ছেই বাড়ছেই। আর সেই ক্ষেত্রে এই সরকার আসার পরে উনিও বললেন, আমি বহুবার বলেছি যে আমরা একটি স্থায়ী শিক্ষা কমিশন চাই। এই শিক্ষা কমিশনের এই কমিশনের মতো নয়, ইটস এ প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি, কনস্টিটিউশনালি এম্পাওয়ার্ড হবে। 5 ইয়ার্সের জন্য একটা শিক্ষা কমিশন থাকবে। তারা ক্রমাগত শিক্ষা মন্ত্রণালয়কে এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, কিন্তু তারা রিপোর্ট, সাজেশন অ্যান্ড রিসার্চ করে শিক্ষাকে কিভাবে যুগ উপযোগী বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলা যায়, সেই জন্য একটা পার্মানেন্ট শিক্ষা কমিশনের কথা বলা হয়েছিল। তাহলে সেটি তারা করেনি, বরঞ্চ শিক্ষার্থীর ধমকে পরীক্ষা উঠিয়ে দিয়েছে। আজকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় 94% ফেইল করেছে। 1 লক্ষের বেশি জিপিএ, ডাবল এ পেয়েছে যারা, মানে এসএসসি এসিতে জিপিএ A+ পেয়েছে, তারাও পরীক্ষায় ফেল করেছে বিজ্ঞান অনুষদে। তো কোন শিক্ষার দিকে যাচ্ছি? সেই দিক দিয়ে আমি যদি বিচার বিবেচনা করি, তাহলে মনে করি যে এই সরকার শিক্ষাকে অগ্রাধিকার না দিয়ে এমন সব ইস্যুতে অগ্রাধিকার দিচ্ছে। ধরুন, এই যে নারী কমিশনের যে রিপোর্ট তারা দিচ্ছে, দেওয়ার আগেই আমরা দেখছি রাজপথে মানুষ নেমে যাচ্ছে। কিন্তু আমরা তো চেয়েছিলাম শিক্ষা দেওয়া,
একটা ছোট্ট কথা মনে পড়ে আমার, ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বুয়েটের ভিসি আমরা বানাবো এবং সিনিয়রিটি বেসে বানাবো। ডক্টর ওসমান ফারুক, আমি নাম বললাম না, যে যিনি সিনিয়র হওয়ার যোগ্যতা, ওনাকে নিয়ে আসলাম আমাদের মন্ত্রণালয়, ওনাকে বললাম দায়িত্ব নিতে, উনি বললেন মাপ চাই, আমি একাডেমিশিয়ান, আমি কেন দায়িত্ব নেব ভিসি হওয়ার? কিন্তু আজকের প্রেক্ষাপটে এই ভিসি নিয়োগের ব্যাপারে কত না তদবির হয়েছে। কেন এই তদবিরের ভিতরে ভিসি নিয়োগ করা হলো? প্রত্যেকটা ভিসি কোনো না কোনো দল, কোনো না কোনো ব্যক্তি বা কোনো নতুন দল রিকোয়েস্ট করে, তাদের তদবির করে, কোথাও কোথাও ভিসিতে অনেক রকম উচ্চকের কথাও আমরা শুনেছি। ইউসি, আপনি যদি প্রথমেই নিয়োগে ব্যাপ্তি ঘটে তাহলে তো এটা হতে হবে। আপনি প্রশ্ন করেছেন যে ভিসিকে উইথড্র করা, ভিসিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার প্রসেসটা কি স্বচ্ছতা ছিল? নিশ্চয়ই না। তো আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের প্রসেস যদি স্বচ্ছতা না থাকে তাহলে আপনি এটা কন্টেস্ট করেন কেন? হ্যাঁ, আমাদের শিক্ষক সমিতি বলেছে ভিসিকে নিয়ে তারা অনেক ভালো মন্তব্য, আমরা ভালো মন্তব্যই শুনতে চাই, কিন্তু কন্ট্রাডিকশন তো হয়েছে। সেই ক্ষেত্রে মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে হবে। বিলম্বিত কেন হচ্ছে? সব কিছুর পিছনে আমি মনে করি যে কঠিন ষড়যন্ত্র রয়েছে। সেই দিকে যদি আমরা তাকাই তাহলে আমি মনে করব যেটাই ছিল আপনার প্রথম, যে নির্বাচনকে যদি দিয়ে দেওয়া হয়, সেখানে যদি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচিত প্রতিনিধি আসে এবং তাদের দায় দায়িত্ব হবে সবকিছুকে সুষ্ঠুভাবে পরিচালিত করা, সেই পথে কি দেশ হাঁটছে? সেটি তো আপনার প্রশ্ন, তাই নয়? তাহলে বলতে হবে যে এই সরকার কেন নির্বাচনের কথা বলছে যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত? আমি সেই প্রশ্নে ফিরবো, আমাকে একটা বিরতি দিতে হচ্ছে। তারপরে প্রিয় দর্শক থাকুন আমাদের সাথে, ফিরছি সহসাই। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা কথা শুনছিলাম বিরতির আগে ডক্টর আনাম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর কাছ থেকে। ফিরছি ডক্টর হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, আপনার কাছে। ডিসেম্বরেই নির্বাচন, কতটা প্রস্তুত রাজনৈতিক দল এই প্রসঙ্গ নিয়ে? মিলন ভাই, নির্বাচন, জাতীয় নির্বাচনের কেন দরকার সেটি খুব ভালো করেই বলছিলেন। বিএনপির সাথে ইতিমধ্যে ঐক্যমত কমিশনের মিটিং হয়েছে, একাধিক, 3 দিন 4 দিন লং। তো সেই জায়গা থেকে আপনারা 26 তারিখ যাচ্ছেন, বিএনপির সাথে অধিকাংশ বিষয়ই ঐক্যমত হয়েছে, বিশাল যে ফর্দ তার একটি জায়গায় তারা একমত হতে পারেনি, সেটি হচ্ছে যে দলীয় প্রধান এবং সরকার প্রধান এক ব্যক্তি থাকার ব্যাপারে। এ ব্যাপারে আপনাদের চিন্তা কি একটু শুনি। ধন্যবাদ। প্রথমে নির্বাচনের টাইমলাইন নিয়ে কথা বলি। জি, সরকার তো একটা টাইমলাইন ইঙ্গিতমূলক বলেছে, ডেট ফিক্স করে নাই, তফসিল আকারে নয়। এটা হয়তো নীতিগত সিদ্ধান্ত হলে তখন করবে। নির্বাচনটা হতে হবে, এবারে কারো দ্বিমত নাই। জি, কখন হবে এটা নিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জামাত, বিএনপি, আদার্স আরও দল তো আছে, সবার বক্তব্য কম বেশি ইতিমধ্যে আমরা পেয়েছি। আসলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সংস্কার করে নির্বাচনে যাওয়া। আরেকটা পয়েন্ট হচ্ছে বিচার। যারা এত বড় জেনোসাইড করলো, দুর্নীতি করলো, দুঃশাসন ছাপিয়ে দিল, গণতন্ত্র হত্যা করলো, অনেকগুলো বিষয় তো আছে এখানে। বিচার ব্যবস্থা ধ্বংস, শিক্ষার কথা একটু আগে আলোচনাই হলো। শিক্ষার ক্ষেত্রে দুটো জিনিস তো বিপর্যয় ঘটেছে। এটা হলো তার বিষয়বস্তু বিপর্যয় হয়েছে, কারিকুলামগুলো শেষ। আবার কোয়ালিটি বিপর্যয় আরো মারাত্মক, যেটা মিলন ভাই স্পষ্ট করেছেন। ওখানে জিপিএ 5 পায়, ওখানে টেস্টে টিকে না। তো এই জিনিসগুলো কেন হলো? এই দুই কারণেই হয়েছে। এভাবে এমন কোনো সেক্টর নাই ধ্বংস করা হয়নি, ক্ষতিগ্রস্ত করা হয়নি। তাহলে আমরা তো পুরাটা সংস্কার করতে পারবো না, মৌলিক সংস্কারটা হওয়া উচিত। এটা বিএনপি বলছে, আমরাও বলছি। তো মৌলিক সংস্কারটা যদি করতে হয় তাহলে সংস্কার কমিশনের যে কাজটা চলমান, এটা শেষ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা যদি এই টাইমলাইনের ভিতরে হয়ে যায় তাহলে নির্বাচন হতে আপত্তি নাই। কোন টাইমলাইন? কিন্তু এই যে ডিসেম্বর থেকে জুন যেটা বলা হচ্ছে, আচ্ছা, এর মধ্যে যে সংস্কার প্রপারলি মৌলিক জিনিসগুলো হয়। এটা হলো বিচার। বিচারটার মধ্যে তো আপনি সব বিচার শেষ করতে গেলে টাইম লাগবে, কিন্তু বিচার এই সরকার করবে, পরের সরকারে এটা ধারাবাহিকতা রাখবে। দৃশ্যমান কিছু যদি দেখা যায়
তাহলে জনগণ আস্থাশীল হবে। কনফিডেন্স যদি কারোর মধ্যে চলে আসে তাহলে নির্বাচন একটা পরিবেশ তৈরি হবে, সবার মধ্যে একটা আস্থা হবে যে না, দেশ সঠিকভাবে আগাচ্ছে। যে সমস্ত দোষ ত্রুটি আবর্জনা এবং নানা দিক থেকে আইন কানুন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় যে আঘাতগুলো হয়েছে এগুলো রিপেয়ার হয়েছে, তাহলে না দেশটা পরবর্তী যে কেউ সরকার এসে সুন্দরভাবে চালাতে পারবে। যদি এটা না করা হয় তাহলে কথাই বলে যে লাভ সেই কদু হবে। আমরা নির্বাচন যদি সুষ্ঠু করতে চাই তাহলে আপনাকে তো কেয়ারটেকার সরকার প্রবর্তন করতে হবে, সংবিধানে আনতে হবে। সেটা না আসলে আমরা ইলেকশন প্রপারলি হবে কিভাবে? সুষ্ঠু ইলেকশনের জন্য তিনটা জিনিস একেবারে ম্যান্ডেটরি। একটা হচ্ছে আপনার ইলেকশনের উপযুক্ত পরিবেশ লাগবে এবং সেখানে জনগণ যাতে পছন্দের প্রার্থী বাছাই করে ভোট দিতে পারবে সেইটার নিশ্চয়তা ইলেকশন কমিশন গভর্নমেন্টকে দিতে হবে। আইন শৃঙ্খলা খুবই ইম্পর্টেন্ট। এখনো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর নয়, প্রপারলি কার্যকর নয়। এখনো তারা যেভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ভূমিকা রাখার কথা, মনোবল হারিয়ে যাওয়ার কারণে বাহিনীগুলো আবার ঘুরে দাঁড়ানো সময় সাপেক্ষ বিষয়। তার হচ্ছে আমাদের দেশে ইলেকশন নতুন একটা কমিশনের মাধ্যমে হবে। যারা আসছেন কিন্তু তাদের প্রিভিয়াস অভিজ্ঞতা একজনেরও নাই, নাই বলতে কমিশনে আগে ছিলেন না। তাহলে নতুন কমিশনের একটা এক্সপেরিয়েন্স, প্রস্তুতি এবং ইলেকশন সুষ্ঠু করার ব্যাপারে যে উপাদানগুলো দরকার, ভোটার লিস্ট হালনাগাদ থেকে শুরু করে আরো যা যা আছে, এই কাজগুলো লাগবে। এখন ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন করতে যায় তাহলে এটা সুস্পষ্ট দেখা যাচ্ছে তড়িঘড়ি করে ইলেকশন হবে এবং যেগুলো মৌলিক সংস্কার, পরিবেশ পরিস্থিতি ফিরিয়ে আনা, ল অ্যান্ড অর্ডার ফোর্সকে কার্যকর করা, এই জায়গাটা এবং ইলেকশন কমিশনের যে একটা ট্যাক্স প্রস্তুতি দরকার, সেই জায়গাটাগুলো সব দুর্বল অবস্থায় পড়ে যাবে। আমরা একটু বলছিলাম এই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা করে এই ইলেকশন কমিশনের একটু এক্সপেরিয়েন্স করানো যায় কিনা। সেকেন্ড হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীটাকে, ওখানে তো প্যাকেজ ইলেকশন হয়, 5 পর্ব 6 পর্বে হয়, তাহলে একটা অভিজ্ঞতা তাদেরও হবে, আইন শৃঙ্খলা বাহিনীও ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পাবে। থার্ড হলো জনগণ যে সেবা পাচ্ছে না, বেসিক্যালি আজকাল কিন্তু লোকাল গভর্নমেন্ট বলতে কিছু নাই, সব পালাইছে। তো আমার এলাকার ঘটনাই বলি, গত 2 দিন আগে 2 জন চেয়ারম্যান এলাকায় একটু চান্স নিয়েছে ফিরে যাওয়া যায় কিনা, কিন্তু তারা সেখানে বসতে পারেন নাই, পুলিশও তাদেরকে ইয়ে করেছে আর পাবলিক তো আছে। তাহলে এই অবস্থায় কিন্তু জনগণ একটা স্বাক্ষর, তার জন্ম নিবন্ধন, সেবামূলক কার্যক্রম, গার্ডিয়ানলেস হয়ে গেছে নেশন। এই জায়গাটা যদি আমাদেরকে ফিরিয়ে আনতে হয়, রেস্টোর করতে হয়, তাহলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয়, তারপরে ন্যাশনাল ইলেকশনটা এটা ভালো অভিজ্ঞতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা, তার সাথে জনগণও কিন্তু তখন নির্বাচনের আস্থাশীল হতে পারে। ধন্যবাদ। আমি যদিও সরকার প্রধান আর দলীয় প্রধানের এই প্রশ্নটা একটু পরে আমি উত্তর দিব, অনেকগুলো বিষয় একসাথে হয়ে গেছে, এইগুলো মিলন ভাইয়ের কাছে আমি ফিরতে চাই। দলীয় প্রধান সরকার প্রধান না 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 একটা হচ্ছে যে এর আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আজাদ ভাই তার দলীয় অবস্থান বলেছে, তারপরে হচ্ছে বিচার আগে করার ব্যাপারে বলেছে, তারপরে হচ্ছে সেই প্রধান উপদেষ্টার যে ডেডলাইন জুন, সেখানটাই কিন্তু আজাদ ভাই বলে ওখানটাই। এখন আমরা যদি এই সংস্কার নিয়ে আসি অ্যাজ এ প্যাকেজ, যেটা নিয়ে কথা হচ্ছে, উনি তো এটার সাথে ইনভলভ রয়েছেন, মিটিংগুলিতে উপস্থিত থাকেন, আমি থাকি না, আমরা নিউজ পেপার পড়ি, দলীয় ডিসিশনগুলোকে আমরা শুনি। দেখুন বিএনপি এই সংস্কারের পক্ষে ভেরি ভেরি ভেরি, আমি 3 বার বললাম ভেরি ভেরি পজিটিভ। উনি বলবেন ইয়েস, ওনার বডি ল্যাঙ্গুয়েজ ইয়েস বলছে। তার কারণটা হলো আমরা জুলাই 13, 2023 সেই সময় কিন্তু ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সময় কিন্তু আমরা এই সংস্কারের কথা বলেছিলাম। সেই সময় আমরা বলেছি বৈষম্য বিরোধী বা আমাদের বর্তমান প্রেক্ষাপটে কি কি পরিবর্তন আনা দরকার, আমরা কিন্তু সেগুলো সম্পর্কে সমস্ত কথাবার্তা বলেছি। সেটারই প্রতিফলন এখন ঘটছে আর একটু ইন ডিটেলস। তো একটা পার্টির সাথে আরেকটা পার্টির এই কমিটমেন্টগুলো হলো বেসিক্যালি ফান্ডামেন্টালি যেই সময় ইস্যুগুলিতে আমাদের ঐক্যমত হওয়ার দরকার, সেটাই আমাদের হতে হবে। সেই জায়গায় বিএনপি বলছে। এখন যদি আপনি ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা
পার্ট পার্ট আইটেম ওয়াইজ ধরেন, তাহলে এখানে ওই যে যেটা স্প্রেডশিটের কথা বলা হলো সেটা তো রয়েছে, কিন্তু আমরা সময়ের ব্যাপারটা একমত যে এই বেসিক ফান্ডামেন্টাল রিফর্ম গুলো আমাদের সকলের দরকার, যেটা আমরা এই অভ্যর্থনের মধ্য দিয়ে আমরা পেয়েছি, এবং এই সময় নষ্ট করা যাবে না, এটা উই ডু অল এগ্রি অ্যাবাউট ইট, এখানে তো আমাদের কোনো কিছু নেই। তাহলে যেই সমস্ত সংস্কারগুলো আমাদের থাকবে ইন ডিটেলস স্প্রেডশিটে, সেটা আমরা একটা জাতীয় ঐক্যমত পোষণ করতে পারি, তাহলে জাতীয় ঐক্যমত একটা জাতীয় সনদে আমরা স্বাক্ষর করতে পারি, নির্বাচিত সরকার গিয়ে এই বিষয়গুলি করবে। কিন্তু এখন দেখুন সংস্কারের ব্যাপারে যখন আমরা আসলাম, সেটি তো ঐক্যমত কমিশন বা সরকার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার বলেছে যে সবগুলো রাজনৈতিক দল ঐক্যমত তো যেভাবে হলে তারপরে এটি একটি জাতীয় ঘোষণায় পরিণত হবে। কিন্তু কিছু কিছু বিষয়ে সকলের দ্বিমত থাকতে পারে, যেমন আপনার ইস্যুটা আমি আসতেছি দলীয় প্রধান নিয়ে, আমরা আসছি সেই ইস্যুটা। এখন এই ক্ষেত্রে যখন দেখা যায় ইলেকশন কমিশনের উপরে যে সংস্কার করা হয়েছে, সেটা ইলেকশন কমিশন নিজেই অনেকগুলি মানতে রাজি না, কোন বিষয়গুলি না মানতে রাজি না সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, যেটা তাদের মাথার উপরে বর্তায়। অর্থাৎ যখন ইলেকশন কমিশনকে জবাবদিহিতার কথা বলা হয়, তখন ইলেকশন কমিশন বলে যে এটা আমরা মানছি না, কিন্তু তারা জানে যে তারা 5 বছরের জন্য এসছে বা তার কম সময়ের জন্য এসছে, তাই না? কিন্তু তারা সেটাকে মানছেন না, কারণ তারা জবাবদিহিতার এই প্রশ্নে যেতে চান না। আপনি যদি 2008-এর এটিএম শামসুল হুদার কমিশন আর শাকাওয়াত হোসেন সাহেবের কমিশনে, তখন দেখবেন ওনাদের মন গড়া ইচ্ছে মতো ওনার এরিয়া ডিমার্কেশন করেছিল। কি জন্য করেছিল? আওয়ামী লীগকে জেতানোর জন্য। সে সমস্ত গোপন ডকুমেন্টস কিন্তু বেরিয়ে গিয়েছেন। এখন ইলেকশন কমিশন বলছে যে আমরাই এই ডিমার্কেশন গুলো রাখবো, আমরা কাউকে এমন শক্তিশালী ক্ষমতাধর করতে চাই না যে তার উপরে জাতির ভবিষ্যৎ নির্ভর করবে, তা না। দেখুন বিগত 24 ইলেকশন করে জনাব হাবিবুল আউয়াল সাহেব উনি সুন্দর বিদেশ বিবহিত জীবন যাপন করছেন, কিন্তু ওনার অপারগতা, ওনার ওই অপরিণামদর্শী এই কাজের জন্য 2000-এরও বেশি জেনোসাইড হলো বাংলাদেশে। এটার জন্য কি হাবিব আউয়াল দায়ী নয়? নির্বাচনে জবাবদিহিতার জন্য যখন আপনি অ্যাডমিনিস্ট্রেশনে ধরেন, অথবা জনপ্রশাসন মোহিত সাহেবের মতো একজন সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর যখন তার জনপ্রশাসনের সাথে কথা বললো, জনপ্রশাসন খেপে যায়, পুলিশ খেপে যায়, নির্বাচন কমিশন চলে যায়, তাহলে যার যেখানে স্টেক আছে সেখানেই তারা এটাকে মানতে রাজি না। এই ধরনের সংলাপগুলো, এই ধরনের বিষয়গুলোকে যদি আপনি ক্লিয়ার কাট সলিউশন চান, এখন ডিবেটে গিয়ে তো লাভ নাই, যত বেশি ডিবেট করবেন তত বেশি নির্বাচন পিছিয়ে যাবে। সেই জন্যই দরকার নির্বাচন এবং পরবর্তী সরকার। যেমন আপনি বললেন যে দলীয় প্রধান এবং রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। আচ্ছা, দলীয় প্রধান এবং সরকার প্রধান এই বিষয়টি তো আপনার দলের ব্যাপার, এটার মধ্যে আমাদের হস্তক্ষেপ করতে হবে কেন? এই মুহূর্তে বাংলাদেশে 2টি দলই তো প্রধান দল ছিল, 2 শিবিরই তো রাজনীতি হতো। তো 2 শিবিরের রাজনীতি তো, এক শিবির নেই আরেক শিবির, সেই শিবিরের সকলেই আমরা একত্রে মিলে এই গণ অভ্যুত্থান করেছি। এখন দলীয় প্রধান আর রাষ্ট্রপ্রধান, এই সরকার প্রধান এই ইস্যুটিকে স্টিপুলেট করে আপনি সূক্ষ্মভাবে একটি দলের দিকে তীর ছুটছেন, এটার কি প্রয়োজন আছে? যদি আমাদের দল মনে করে দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবে না, এটা দলের উপর ছেড়ে দিলেই পারেন, এবং নির্বাচনের মধ্যেই যদি এটা সিলেকশন হবে। তারপর আমি বলছি যে সংস্কার নিয়ে জাতীয় ঐক্যের একটি সনদ হচ্ছে, এবং যেটা আপনি পার্লামেন্টে পাস করিয়ে নেবেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কোন কোন বিষয়ে ঐক্যমত্য সে বিষয়ে প্রকাশ করার জন্য রাজনৈতিক দলগুলো কোন কোন বিষয়ে, এবং এগুলি ওয়েবসাইটে আপনি প্রকাশ করে দিচ্ছেন এবং জাতীয় ঐক্যমত্য গঠন করছেন। কিন্তু বিষয়গুলোকে যদি আপনি এককভাবে কোনো সরকারকে, কোনো দলকে, কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে এগুলি করার তো দরকার নেই। ধরুন এই যে সারা দেশে চাঁদাবাজি হয়, তীর ছোড়া হয় বিএনপির কাছে, কেন ভাই বিএনপিকে তীর ছোড়া হয়? যদি এই সরকার মনে করে চাঁদাবাজি হয়, তো সরকার বসে আছে কেন? তার কি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নাই? তার কি কোর্ট নেই? সেখানে গিয়ে তো সে এটা বিচার করতে পারে। আমরা কি বলছি যে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও? এই যে নতুন দল কথায় কথায় পুরনো দলদেরকে দোষী সাব্যস্ত করছে, কেন? এই নির্বাচন বিলম্বিত করার পায় তারা কেন হচ্ছে? নির্বাচন বিলম্বিত হলে কি রাষ্ট্র কোনো সুবিধা পাবে? নিশ্চয়ই না। কোন জায়গাতে সেখানে ডিসেম্বর আর জানুয়ারি এই 5-6 মাসের এই বিষয়টা কি আপনি মনে করছেন যে এইটা কি বিলম্বিত করা এই বিষয়টা থাকতে পারে? জুনে নির্বাচন হতে পারে না আবহাওয়াজনিত কারণে, মেতে হতে পারে না। 96 নির্বাচন আলাদা ব্যাপার ছিল, সে সময় কনস্টিটিউশনাল একটা বাইন্ডিং ছিল জুনে নির্বাচন করা। তাহলে আপনি চলে আসেন কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হঠাৎ করে জামাত তো সুন্দর একটা সলিউশন দিয়ে দিল যে এইবারে আগামী রোজার আগে নির্বাচন হোক। তাহলে ফেব্রুয়ারি 2nd উইক চলে আসলো,
যে আমি তাহলে তাহলে আপনি রইল কোথায়? জানুয়ারি, ফেব্রুয়ারি, ওদিকে এপ্রিল, তো এই 3টা মাসের মধ্যে সমাধান করে দেন। শিক্ষামন্ত্রী, পরীক্ষা কোন বছর কোন মাসে হবে এটা আপনি বলবেন না? আমি একটু আজাদ ভাইয়ের কাছে সেইখানেই আসি। আপনারা জুনের ব্যাপারে আপনারা প্রধান উপদেষ্টার ঘোষিত টাইমলাইনের ব্যাপারে আপনাদের নেতারা বলেছিলেন যে আপনারা আস্থা রাখতে চান, সেটির ব্যাপারেই আপনারা একমত। কিন্তু হঠাৎ করেই অনেকে মনে করছেন যে লন্ডন থেকে ফেরার পরেই আপনারা আপনাদের হয়তো বয়ান একটু পরিবর্তন করেছেন এবং বলছেন যে হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশন। এটি কিন্তু বিভিন্ন মাধ্যমে আওয়াজ আসছে। এই বিষয়টিকে একটু ক্লিয়ার করবেন? হ্যাঁ, এটা অবশ্যই আমরা ক্লিয়ার করেছি। ওয়েস্টিনে আমাদের যে প্রেস কনফারেন্সটা, মিড ডে প্রেস, ওখানে আমাদের আমিরে জামাত এটা ক্লিয়ার করেছে। লন্ডনের বৈঠকটা হলো উনি মজলুম, উনি অসুস্থ, ওখানে ওনারা গিয়েছেন অন্য একটা কাজে, সেখানে ওনাকে দেখতে গিয়েছিলেন। তো সেই জায়গায় যে আলোচনাটা, এমনি পলিটিক্যাল পার্টির টপ লেভেল লিডারশিপ এক জায়গায় হলে পলিটিক্যাল ডিসিশন তো হওয়াই স্বাভাবিক। যেন আমরা এখানে আসছি, প্রাইভেটলি তো অনেক কথাই আমরা বলি, তো এটা হবে, আলোচনাটা হবে, এটা হয়েছে। কিন্তু এটার প্রভাবে এই বক্তব্য, এটা বলার কোনো কারণ নাই। কারণ সুনির্দিষ্ট কোনো এজেন্ডা এবং ডিসিশন ওখানে হয়নি। এটা কাটেছি, সৌজন্যতা, রোগী দেখা, এগুলো মানবিক বিষয়। আমি যেটা কথাগুলো একটু বিরতির পরে ফিরতে চাচ্ছি, আপনার কাছে আমি ফিরবো, আপনাকে বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, এবং রয়েছেন সাবেক সংসদ সদস্য জামাত নেতা ডক্টর হামিদুর রহমান আজাদ। কথা শুনছিলাম ডক্টর হামিদুর রহমান আজাদ, আপনার কাছ থেকে প্রশ্ন হচ্ছে, লন্ডন বসে সুসম্পর্ক করে এসছেন, সেখানে কি জোটের কোনো রূপরেখা হয়েছে আপনাদের আগামী ইলেকশনে বিএনপির সাথে যাওয়ার? আর সেটা যদি হয়ে থাকে তাহলে ইসলামী দলগুলোর ঐক্য কত দূর আপনাদের? জি, আমি সেই আলোচনাটা করছিলাম। লন্ডনে আসলে সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি, এটা আমরা ক্লিয়ার করেছি। ফ্যাক্ট তাই। এখন আপনি যে প্রশ্নটা করছেন জোটের প্রসঙ্গে, জোটটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ঐক্য। ইলেকশন আন্দোলন নানাভাবে হয়, সরকার গঠনও হয়, অতীতে এটা হয়েছে। তাই আমরা সামনের ইলেকশনের যে রোডম্যাপ নিয়ে আলোচনা করতেছি, এটা ডেফিনেট কিছু এখনো হয়নি। সরকারের পক্ষ থেকে একটা আভাস দেওয়া হয়েছে বা ইঙ্গিত দেওয়া হয়েছে। জোটের প্রসঙ্গ আসবে তখনই যখন ইলেকশনের খুব নিকটবর্তী সময় আসবে, অথবা তফসিল ঘোষণা হবে। এখন শুধু পারস্পরিক আলাপ আলোচনা হচ্ছে, কার সাথে কে আসবে, কার শক্তি বৃদ্ধি করা হবে, এ সমস্ত আলোচনাগুলো হচ্ছে। এটা ইসলামী দলগুলোর সাথে হচ্ছে, অন্যান্য দলগুলো হচ্ছে। তা আমরা একইভাবে জোট গঠন শুধু নয়, দেশটাকে আসলে একটা সঠিক লাইনে আনতে হলে যে সংস্কার আর বিচারের কথা বললাম, পরিবেশ উন্নয়নের কথা বললাম, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের কথা বললাম, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বললাম, এটার জন্য খুব বিলম্ব করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। আপনি এই জন্য আমরা ইসলামী দলগুলোর সাথে আমরাও আলোচনা করছি, এবং অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে, বিএনপিও করছে, বিভিন্ন দল করছে। সেটা ফাইনালি শেপ নেবে যখন নির্বাচনটা ঘনিয়ে আসবে, সেটা ম্যাচিওর টাইম। জি, আপনার কাছে ফিরবো। মিলন ভাই, প্রশ্ন হচ্ছে যে এর আগে জামাত আপনাদের একসাথে সঙ্গী ছিল দীর্ঘদিন, মাঝে মাঝেই হয়তো আপনারা দ্বিমত হন, এটা রাজনীতিতে থাকতে পারেই জনগণ মনে করে। সাম্প্রতিক সময়ে এবং আগে থেকেও আপনাদের সাথে যুগপৎ আন্দোলনে থাকা যে দলগুলো, সেগুলোর সাথে সাম্প্রতিক সময় লিয়াজু কমিটির যে আপনাদের মিটিং হচ্ছে, সেখান থেকে আপনারা কি করছেন? সেখান থেকে কি আগামীতে কে কোন আসন পাবে বা কয়টা দিবেন, এরকম কোনো বিষয় কি আলোচনা হচ্ছে? নির্বাচন তো আপনারা চাচ্ছেন, ডিসেম্বর হলে খুব তো বেশি সময় নেই। হ্যাঁ, না, আপনি ঠিকই বলেছেন। দেখুন, আগে দুইটি ছাতা ছিল, জি, একটি আওয়ামী লীগের ছাতা আর একটি বিএনপির ছাতা। তো আমরা এই দুই জায়গায় ছিলাম। পরে এই গণ অভ্যুত্থানের সময় আমরা দেখতে পেলাম এগেনস্ট স্বৈরশাসক, এগেনস্ট ফ্যাসিস্ট, সকলেই আমরা এক জায়গায় চলে আসছি। এর মাঝে আপনি দেখেছেন যে 2023-এর 13ই জুলাই 31 দফা রাষ্ট্র মেরামতের কথার সময় আমরা বলেছি যে আমরা সকল দলকে একত্রে নিয়ে নির্বাচনের পর একটা জাতীয় সরকার করব, একটা ঐক্যমত্য সরকার। সেখানে কি জামাতও আছে? আমরা ঐক্যমত্য সরকার বলছি, আমরা কাউকে বাদ দিয়ে কথা বলিনি।
এটা বুঝতে হবে। জামাতের সাথে আমাদের যে দূরত্বের কথা কিছুদিন ধরে বলা হয়েছিল, সেটা বলা হয়েছে যখন আওয়ামী লীগ নেই। তাই আওয়ামী লীগ না থাকলে আমরা মামুরা যদি আমরা হয়ে যাই, তাহলে তো সেই 24 ইলেকশন হয়ে যাবে, জামাতকে তখন তো একটা স্ট্যান্ড নিতেই হবে। সেই ক্ষেত্রে জামাত স্ট্যান্ড নিয়েছে, আমরা নিয়েছি। কিন্তু তার অর্থ এই নয় যে জামাতের সাথে আমাদের লিঙ্কেজ বা আমরা তাদেরকে ঘৃণা করছি বা তাদেরকে রাজনীতির র্যাটোরিক্সের কথা বলছি। মানে তাদেরকে আপনারা ক্ষমতায় গেলে আপনারা বিরোধী দলে এটা আমাদের একদম প্রোগ্রাম সেট যে মানে আপনারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদেরকে বিরোধী দলে যেতে দিতে চাচ্ছেন, এরকম কি বিষয়টা? না, সেটা তো এখনকার পরিস্থিতি, আমি আগের কথা বলছি। জি জি। কারেন্টলি আবার বিএনপি একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সঙ্গীদের কিছু কিছু আসন ছেড়ে দেব। এই যে সঙ্গীদের আসন ছেড়ে দেওয়া, তার মানে কি আমরা 70 অনুচ্ছেদের বাইরে চলে যাব। ধরুন অন্য এক দল থেকে নির্বাচিত হয়ে আসলো, তো অটোমেটিক্যালি সে নিশ্চয়ই ক্রিটিসাইজ করবে। তো 70 অনুচ্ছেদ যেটা নিয়ে কথা বলছে, আমরা বলছি 70 অনুচ্ছেদ আমরা তুলে দেবো, সেটারই একটা প্রতিফলন। এখন বিএনপি একটি ভিত্ত দল, সেই দল যদি সকল ঐক্যমত্য নিয়ে একটা সরকার গঠন করে, সেটাই তো জাতীয় সরকার হতে পারে। আর কেউ না কেউ তো বিরোধী দল থাকতেই হবে। সেই ক্ষেত্রে তো উইল বি মোস্ট ওয়েলকাম জামাত বিরোধী দল হয়। মানে সেটা কি আগে গত আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মতো দল হয়ে যাবে? সেই জন্যই তো জামাত তার নিজস্ব স্ট্যান্ড নিয়েছে। আমরা তো সেটা তো হচ্ছে গৃহপালিত জন্তু, ডোমেস্টিক অ্যানিমেল। জামাত তো ডোমেস্টিক অ্যানিমেল না, তাদের নিজস্ব রাজনৈতিক সক্রিয়তা রয়েছে, তাদের এজেন্ডা রয়েছে, তাদের রাজনীতি রয়েছে। কিন্তু যুগপৎ আপনি জামাতকে তো বাহবা দিলেন, মানে ক্রেডিট দিলেন আর কি। অবভিয়াসলি তাদের কি নিজস্ব এজেন্ডা নেই? জামাত আর বিএনপি কি একই ম্যানিফেস্টো চলে? নিশ্চয়ই না। আর এখন বিএনপি যদি বৃহত্তর রাজনীতির দল হিসেবে বলেন, তো জামাতের তো একটা পার্সেন্টেজ অফ ভোট রয়েছে। তো সেই ক্ষেত্রে জামাতেই তো বিরোধী দল হওয়ার, আমি তো মনে করি বর্তমান প্রেক্ষাপটে তাদেরই সেই সক্ষমতা রয়েছে। জি, তার মানে আপনি নিশ্চিত যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে? আমি নিশ্চিত বলতে তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর নিশ্চিত বলতে এই যে হিডেন ফ্যাক্টরগুলি রয়েছে, আদৌ নির্বাচন হবে কিনা, সেগুলো তো সবকিছু রয়েছে। কিন্তু এখনো সেই সংখ্যা কি আছে আদৌ নির্বাচন হবে কিনা? আপনি তো ডেট দিতে পারছেন না নির্বাচনে, কেন পারছেন না? এত কাছে এসেও পারছেন না কেন? আপনি আমাকে উত্তর দেন। তাছাড়া ধরেন এই যে আসিফ নজরুল সাহেব একটি কথা সেটা তো জুনে বলেছে অন্তর্বর্তী সরকার, আপনারা আস্থা রাখতে পারছেন না কেন? ডিসেম্বর টু জুন, যদি মানে সেটি ডিসেম্বর জুন এমনটা না, সেটি ডিসেম্বরের পরে জানুয়ারিতেও হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে, সুনির্দিষ্ট বলেনি যে। তাহলে দুইটি বৃহৎ দল, সর্ববৃহৎ দল বিএনপি, তারপরে দল জামাত যদি বলেই ফেলে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে হতে পারে, তাহলে তো ন্যারো ডাউন করে দিল। আর আমি আর একটু ন্যারো ডাউন করে দিই, মে এবং জুনে নির্বাচন হয় না বাংলাদেশে, আনলেস কনস্টিটিউশনাল কম্পালশন না থাকলে। আমি একটু ঘুরে আসি। হামিদুর রহমান আজাদ, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, খুব ছোট্ট ছোট্ট উত্তর চাই। একটি হচ্ছে, আপনারা নির্বাচনের কথা বলছেন, আপনাদের তো নিবন্ধনই নাই, তাহলে আপনারা কাদের মানে কোন প্রতীক নিয়ে নির্বাচন করবেন? ওই যে আসার আগে একটু বলতে চাই, নির্বাচন তাড়াহুড়ার বিলম্ব না করার কথা আমি বলছিলাম। জি, আমরা তো 15 বছর অপেক্ষা করলাম, তার কয়েকটা মাস অপেক্ষা করতে পারি এটা ভালো নির্বাচন হওয়ার জন্য। সেকেন্ড থিং হচ্ছে, জামাত এবং বিএনপি এখন দুটি প্রতিদ্বন্দ্বী দল মাঠে আছে। আওয়ামী লীগ তো পলাইছে। আগে যে দুই মেরু ছিল নির্বাচন এবং রাজনীতিতে, আমরা বিএনপির সাথে এক স্রোতে ছিলাম, আওয়ামী লীগ 14 দলীয় জোট ছিল। তো সেই জায়গা আর আজকের জায়গার মধ্যে অবস্থানগত পরিবর্তন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসছে। এই জন্য আগামী দিনে আমরা একটা সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ হোক, এটা চাই। সমৃদ্ধ পার্লামেন্ট চাই, প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট চাই। এই জন্য আমরা পিআর পদ্ধতি প্রবর্তনের কথা কিন্তু বলেছি। জি বলেছেন। জি বলেছি। এরপরে আমরা কথা যেটা নিবন্ধনটা রাজনৈতিক দল অধিকার হরণ করার একটা প্রক্রিয়া। সেটি 8 মাস হয়ে গেছে। এটা অলরেডি আমরা আমাদের সংস্কার প্রস্তাব উল্লেখ করেছি। 2008 সালের যে কমিশন আরপি এর মাধ্যমে এটা প্রথম আরোপ করে আমাদের দেশে, কিন্তু আমরা এটা বাতিল চেয়েছি। সুতরাং যে জায়গায় আমরা বাতিল চেয়েছি সেখানে নিবন্ধন পাওয়া না পাওয়ার বিষয়টা খুব প্রাসঙ্গিক না। তারপরে এটা সাবজুডিস ম্যাটার আদালতে আছে, আদালতের মেরিট বলে মামলার আমরা নিবন্ধন পাবো। এটা আমাদের জুলুম করা হয়েছে, ন্যায় বিচার করবে সরকার প্রত্যাশা। কেন আদায় করতে পারছেন না? এটা হলো নির্বাহী আদেশে নেয়ার ব্যাপারে আমাদের নীতিগত সিদ্ধান্ত নাই। আদালতের মাধ্যমে সেটেল হোক। সব ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এখনো জেলে আপনাদের, তাহলে কি আপনারা মানে দুর্বলতা? আপনি হয়তো লক্ষ্য করেছেন গতকাল ওনার মামলার ডেট ছিল 22 তারিখ। এটি মাজহারুল ইসলামের। হ্যাঁ, গতকাল ওনার মামলার ডেট ছিল। সেই মামলা থেকে একটা বাড়ি দেয়া হয়েছে যে ফুল বেঞ্চে এটা হিয়ারিং হবে আগামী 6 তারিখ।
আমরা আশা করছি সেদিন এটা নিষ্পত্তি হয়ে যাবে এবং উনি ন্যায় বিচার পাবেন, উনি ফিরে আসবেন আমাদের মধ্যে মুক্ত স্বাধীন মানুষ। যে আপনি মানে আশার কথা শোনাচ্ছেন, একদম এক মিনিট একটু শুনতে চাই। এহসানুল হক মিলন, অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলেছেন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আজকেও বলেছেন, কালকেও বলেছেন। এই অদৃশ্য শক্তি ধীরে ধীরে কারা আর কিভাবে দৃশ্যমান হচ্ছে, কিভাবে প্রতিহত করবেন বা মোকাবেলা করবেন? যারা কলকাতার লেক সার্কাস পার্ক রোডের সাথে যোগাযোগ রাখে এখান থেকে আপনি দেখেন ইস্যুগুলিকে কিভাবে রেজ করা হচ্ছে, নির্বাচনকে ভণ্ডুল কিভাবে করা যায়, নির্বাচনকে কিভাবে পেছানো যায়, নতুন নতুন ইস্যু কিভাবে তৈরি করা যায়, সেগুলি করছে। কারা করছে? নিশ্চয়ই আজকে যদি নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয় কারা সুবিধাভোগী হবে? আপনি দেখুন এই প্রশ্ন কারা চালাচ্ছে, কেন নির্বাচনকে বিলম্বিত করার প্রচেষ্টা চলছে। বা আজকে ধরুন আসিফ নজরুল সাহেব বলেই বসলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি আদালত কিংবা ইসি কিংবা পাবলিক সেন্টিমেন্টের উপর নির্ভর করে, পাবলিক ইন্টারেস্টে। কেন পাবলিক ইন্টারেস্টের কথা বলবেন? জামাতের কি নিবন্ধন বাতিল করেনি নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনে তো জানে কি কি ক্রাইটেরিয়াতে একটি দলে নিবন্ধন বাতিল করা যায়। সেই ক্রাইটেরিয়াগুলো কোনটি আওয়ামী লীগ করেনি যে নির্বাচন কমিশন বাতিল করতে পারে না? বা আইসিটি কোর্ট এই যে জেনোসাইড করেছে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে বা ওবায়দুল কাদের সেক্রেটারি জেনারেল হিসেবে, তাই সেখান থেকে বাদ দিতে পারে না? তো এটা কেন পাবলিক সেন্টিমেন্টের, পাবলিক ইন্টারেস্টের উপরে দিয়ে আবার কি মব অ্যাটাক করতে চাচ্ছে? দিস আর ভেরি ক্রিটিক্যাল স্টেটমেন্ট। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি একদম শেষে আপনাকে জানতে চাই, সেটি হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, আমি আবারও বলি গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটি মির্জা ফখরুলের আহ্বান। ঐক্যবদ্ধ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের ঐক্যবদ্ধতা জামাতের আমির শফিকুর রহমানও বলেছেন। কিভাবে সেই ঐক্যবদ্ধতা ধরে রাখবেন? সবারই একটি সংখ্যা যে নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর ঐক্য হয়তো ধীরে ধীরে নষ্ট হবে। আপনারা কতটা আশাবাদ দেখাতে পারবেন জাতিকে একটু বলবেন, খুব ছোট্ট করে শেষ করতে হবে। আমরা আশাবাদী, অতীতেও যেভাবে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে ফ্যাসিলিটির বিরুদ্ধে ভূমিকা রেখেছি, সেভাবে আমরা দেশের স্বার্থে, দেশের গ্রেটার ইন্টারেস্টে আমরা ঐক্যবদ্ধ থাকব। তবে এটা সদিচ্ছার প্রশ্ন আছে, সবাইকে সিনসিয়ারলি এগিয়ে আসতে হবে, এক্ষেত্রে আমরা আশাবাদী। আর বড় দল হিসেবে বিএনপির কি সেই আন্তরিকতা দেখছেন আপনি? এখন আন্তরিকতার বিষয়টা হলো দলের আচরণ দ্বারা প্রকাশিত হবে। ওনারা তো আশা করছেন, আশাবাদী হয়েছেন, ওনারাও সিনসিয়ারিটির কথা বলেছেন, কিন্তু কার্যক্রম আচরণের মধ্যে যদি ফুটিয়ে তুলতে পারেন তাহলে নেশন আশান্বিত হবে আরো বেশি। এই জন্য আমি মনে করি জাতীয় ইন্টারেস্টের প্রশ্নে এখানে কোনো ধরনের ভেদাভেদ, আমরা রাজনৈতিক ময়দানে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা মতবিরোধের এমন পর্যায়ে যেন না যায় যে দেশের বৃহত্তর স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। অনেক অনেক ধন্যবাদ ডক্টর হামিদুর রহমান আজাদ এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর আনাম এহসানুল হক মিলন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই জাতিগতভাবে আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক বাংলাদেশ, এবং সেই কল্যাণমূলক রাষ্ট্র করতে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।